ভাবুন তো, এই যে বড় বড় ব্রিজ, উঁচু উঁচু বাড়ি, এগুলো দাঁড়িয়ে থাকে কিসের জোরে? অবশ্যই কংক্রিটের শক্তিতে। ঠিক। কিন্তু এই কংক্রিটের আসল শক্তিটা, মানে এর ম্যাজিকটা কোথায় লুকিয়ে আছে বলুন তো? সেটা লুকিয়ে আছে এর উপাদানগুলোর সঠিক মিশ্রণে। একদম। আজকের আলোচনায় আমরা ঠিক সেটাই দেখব। কংক্রিটের মূল উপাদান সিমেন্ট, অ্যাগ্রিগেট, জল আর ওই যে বিশেষ মশলা অ্যাডমিক্সচার, এগুলো নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, আমাদের কাছে কিছু নোটস আর টেকনিক্যাল লেখা আছে, সেগুলো সাহায্য নিয়ে আলোচনাটা এগোবে। আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার। কংক্রিটের এই বেসিক জিনিসগুলো এমনভাবে বুঝে নেওয়া যাতে শুধু পরীক্ষা পাস নয়, ভবিষ্যতে ফিল্ডে কাজ করতেও সুবিধা হয়। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক সিমেন্ট দিয়ে। এটাই তো কংক্রিটের মূল বাঁধনি। হ্যাঁ, এটাকেই তো কংক্রিটের আঠা বলা যেতে পারে, তাই না? যা বালি, পাথরকুচি সবকিছুকে একসাথে জুড়ে রাখে। একদম। মানে বাজারে আমরা সাধারণত দুরকম সিমেন্ট বেশি দেখি। ওপিসি মানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আর পিপিসি মানে পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট। এদের ব্যবহার আর বৈশিষ্ট্য একটু আলাদা। আমার নোটসে দেখছি সিমেন্টের কয়েকটা ভৌত বৈশিষ্ট্যের ওপর খুব জোর দেয়া হয়েছে। যেমন ধরুন ফাইননেস বা সূক্ষ্মতা। ব্যাপারটা কি অনেকটা ময়দা বা সুজির মতো? হ্যাঁ, অনেকটা তাই। যত মিহি হবে, মানে ফাইননেস যত বেশি, তত তাড়াতাড়ি জলের সাথে বিক্রিয়া করবে। ও আচ্ছা, এর গুরুত্বটা ঠিক কোথায়? দেখুন, ফাইননেস সরাসরি সিমেন্টের শক্তি কত তাড়াতাড়ি আসবে সেটার সাথে যুক্ত। বেশি ফাইন মানে তাড়াতাড়ি শক্তি বাড়বে, কিন্তু তাদের তাপও বেশি উৎপন্ন হয়। আচ্ছা। এছাড়াও আছে স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি, মানে ঠিক কতটা জল মেশালে সিমেন্টটা সহজে ব্যবহার করার মতো থকথকে হবে। হ্যাঁ, মানে আটা মাখার মতো আর কি। ঠিক তাই। তারপর আছে সেটিং টাইম, মানে জমাট বাঁধার সময়। একটা হলো ইনিশিয়াল সেট, যখন সিমেন্টটা একটু একটু করে শক্ত হতে শুরু করে। আর ফাইনাল সেট? হ্যাঁ, ফাইনাল সেট মানে যখন পুরোপুরি শক্ত হয়ে যায়। আর খুব জরুরি হলো সাউন্ডনেস, মানে জমাট বাঁধার পর যেন ফেটে বা ফুলে না যায়, আয়তনটা ঠিক থাকে। হুম। আর অবশ্যই কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে চাপ কতটা সহ্য করতে পারে। এটা বিভিন্ন গ্রেডে মাপা হয়, যেমন ৩৩, ৪৩ বা ৫৩ মেগাপাস্কাল। এই সব কিছুর জন্যই কিন্তু বিআইএস মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের কোড মেনে চলতে হয়। আর এগুলো তো নিশ্চয়ই পরীক্ষা করারও পদ্ধতি আছে। মাঠে মানে ফিল্ডে তো আমরা রং দেখি, হাতে নিয়ে বুঝি মসৃণ কিনা, দলা আছে কিনা। হ্যাঁ, ওগুলো হলো প্রাথমিক পরীক্ষা। একটা আন্দাজ পাওয়া যায়। কিন্তু আসল কোয়ালিটি বুঝতে গেলে ল্যাব টেস্ট করতেই হবে। যেমন? যেমন ফাইননেসের জন্য ব্লেন্স এয়ার পারমিয়াবিলিটি টেস্ট আছে। কনসিস্টেন্সি আর সেটিং টাইমের জন্য ভাইকাট অ্যাপারেটাস ব্যবহার করা হয়। আচ্ছা। সাউন্ডনেসের জন্য লি স্যাটেলিয়া টেস্ট, আর কম্প্রেসিভ স্ট্রেংথ মাপার জন্য কিউব বানিয়ে নির্দিষ্ট দিন পর টেস্ট করা হয়। বুঝেছি। আর স্টোরেজ, সিমেন্ট কি ঠিকমতো রাখতে হয়? ভীষণ জরুরি। একদম শুকনো জায়গায় রাখতে হবে, না হলে বাতাসে জলীয় বাষ্প শুষে নিয়ে দলা পাকিয়ে যাবে, গুণমান নষ্ট হবে। অনেকটা বর্ষাকালে নুন বা মশলা যেমন স্যাঁতসেঁতে হয়ে যায়, সেরকম। ও তাই? বাড়ি বা ব্রিজ তৈরির সময় ফ্রেশ সিমেন্ট আর সঠিক গ্রেডটা এত গুরুত্বপূর্ণ? একদম। তাহলে মনে রাখার জন্য বলা যায়, সিমেন্টের ফাইননেস যত বেশি, জলের সাথে ওর বন্ধুত্ব তত তাড়াতাড়ি। আচ্ছা, এই ভৌত বৈশিষ্ট্যগুলো জানা বা পরীক্ষা করা কেন জরুরি? এবার আসি অ্যাগ্রিগেটের কথায়। জানেন তো, কংক্রিটের প্রায় ৭০ থেকে ৮০% কিন্তু অ্যাগ্রিগেট। তাই নাকি? অনেকটা জায়গা জুড়ে থাকে তাহলে। হ্যাঁ, তাই এদের শুধু ফিলার বা ভরাট করার জিনিস ভাবলে চলবে না। এরাই আসলে কংক্রিটের শরীর বা কাঠামোটা তৈরি করে। এদের তো মূলত দুটো ভাগে ভাগ করা হয়, তাই না? ফাইন অ্যাগ্রিগেট মানে বালি। হ্যাঁ, যার কণার সাইজ সাধারণত ৪.৭৫ মিলিমিটারের কম, আর কোর্স অ্যাগ্রিগেট মানে পাথরকুচি বা নুড়ি, যার কণার সাইজ ৪.৭৫ মিলিমিটারের বেশি। শুধু আকার নয়, নোটসে দেখলাম আকৃতি আর সারফেস টেক্সচারও একই খুব গুরুত্বপূর্ণ। মানে গোলাকার হলে কাজ করতে সুবিধা, কিন্তু অ্যাঙ্গুলার বা কোণাযুক্ত হলে নাকি সিমেন্টের সাথে বন্ডিং ভালো হয়। ঠিক ধরেছেন। ফাইন অ্যাগ্রিগেট বা বালির ক্ষেত্রেও কয়েকটা জিনিস দেখতে হয়, যেমন স্পেসিফিক গ্র্যাভিটি, বাল্ক ডেন্সিটি, কতটা জল শোষণ করছে। একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, বাল্কিং। মানে বালি ভিজে গেলে আয়তনে বেড়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। শুকনো বালির চেয়ে ভেজা বালির আয়তন বেশি হয়, কারণ জলের একটা পাতলা স্তর কণাগুলোর মাঝে ঢুকে ওদের ঠেলে দূরে সরিয়ে দেয়। তাতে কি অসুবিধে? অসুবিধে হল যদি ভলিউম মেপে কংক্রিট মেশানো হয়,
মানে আয়তন মেপে, তাহলে এই ভেজা বালির অতিরিক্ত আয়তনটা হিসাবে না ধরলে জলের পরিমাণ ভুল হয়ে যাবে, কংক্রিটের কোয়ালিটি খারাপ হবে। ও, এটা তো খুব জরুরি পয়েন্ট। এছাড়াও ফাইননেস মডিউলাস বা এফএম দিয়ে বালির গড় কণার আকার বোঝা যায়। আর IS 383 অনুযায়ী এর গ্রেডিং জোন থাকে, যা ঠিক করে দেয় কোন কাজে কীরকম বালি লাগবে। বালিতে কাদা বা সিল্টের পরিমাণও কম থাকতে হবে। আজকাল তো ক্রাশড স্যান্ড বা পাথরের গুঁড়ো থেকেও বালি তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রাকৃতিক বালির অভাব আর কোয়ালিটি কন্ট্রোলের জন্য ক্রাশড স্যান্ডের ব্যবহার বাড়ছে। আচ্ছা, আর কোর্স অ্যাগ্রিগেট বা পাথরকুচির ক্ষেত্রে? সেগুলোরও আকার, আকৃতি, সারফেস টেক্সচার দেখতে হয়। টেক্সচারটা অমসৃণ হলে সিমেন্ট পেস্টের সাথে বাঁধনটা ভালো হয়। এছাড়াও জল শোষণ, সাউন্ডনেস মানে আবহাওয়ার পরিবর্তনের টিকে কিনা, স্পেসিফিক গ্র্যাভিটি, বল্ক ডেন্সিটি আর গ্রেডিং মানে বিভিন্ন সাইজের কণা ঠিকঠাক মেশানো আছে কিনা সেটা খুব জরুরি। গ্রেডিং কেন জরুরি? কারণ ঠিকঠাক গ্রেডিং হলে কণাগুলোর মধ্যে ফাঁক কম থাকে, কংক্রিটটা ঘন হয়, শক্তিশালী হয়, আর এই পাথরকুচির চাপ নেওয়ার ক্ষমতা, ক্রাশিং ভ্যালু, ঘষা খাওয়ার ক্ষমতা, অ্যাব্রেশন ভ্যালু বা আচমকা আঘাত সহ্য করার ক্ষমতা, ইমপ্যাক্ট ভ্যালু এগুলো টেস্ট করে দেখা হয়, বিশেষ করে রাস্তা বা ভারী কাঠামোর জন্য। তার মানে অ্যাগ্রিগেট হলো কংক্রিটের কঙ্কাল, যা তাকে শক্তি আর দৃঢ়তা দেয়। আচ্ছা, তাহলে অ্যাগ্রিগেটের আকার ও আকৃতি কংক্রিটের কার্যকারিতা এবং শক্তিকে কিভাবে প্রভাবিত করে? ঠিক, এরপর আসি জলের কথায়। জলকে বলা যায় কংক্রিটের সঞ্জীবনী। সঞ্জীবনী মানে জীবনদায়ী? হ্যাঁ, কারণ জলই সিমেন্টের সাথে মিশে হাইড্রেশন নামে একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করে। এই বিক্রিয়ার ফলেই সিমেন্ট জমাট বাঁধে আর কংক্রিট ধীরে ধীরে শক্তি অর্জন করে। কিন্তু জল মানে কি যে কোনো জল হলেই চলবে, নাকি এরও কোনো কোয়ালিটির ব্যাপার আছে? অবশ্যই আছে। যেমন আমরা খাওয়ার জন্য বা রান্নার জন্য পরিষ্কার জল খুঁজি, কংক্রিটের জন্য পরিষ্কার জল দরকার। IS 456 কোড অনুযায়ী জলে ক্ষতিকারক জিনিস যেমন লবণ, বিশেষ করে ক্লোরাইড, অ্যাসিড, চিনি বা অন্য কোনো জৈব পদার্থ একটা নির্দিষ্ট সীমার বেশি থাকা চলবে না। কেন? এগুলো থাকলে কি হয়? এগুলো সিমেন্টের হাইড্রেশন বিক্রিয়ায় বাধা দেয়, কংক্রিটের ফাইনাল স্ট্রেংথ কমিয়ে দিতে পারে, আর সবচেয়ে খারাপ যেটা হতে পারে সেটা হলো স্টিলের রিইনফোর্সমেন্ট বা রডে মরচে ধরিয়ে দিতে পারে। তাতে পুরো স্ট্রাকচারটাই দুর্বল হয়ে যাবে। সর্বনাশ! তার মানে সমুদ্রের জল বা নোংরা জল একেবারেই ব্যবহার করা উচিত নয়। একেবারেই না। শুধু গুণমান নয়, জলের পরিমাণটাও খুব খুব গুরুত্বপূর্ণ। মানে ওয়াটার সিমেন্ট রেশিও। সেটা কি? মানে কতটা সিমেন্টের সাথে কতটা জল মেশানো হচ্ছে তার অনুপাত। জল কম হলে কংক্রিট খুব শুকনো হবে, মেশানো বা ঢালাই করা কঠিন হবে। আবার জল বেশি হয়ে গেলে কংক্রিটের শক্তি কমে যাবে, কারণ অতিরিক্ত জল শুকিয়ে যাওয়ার পর ছোট ছোট ছিদ্র তৈরি হয়। তো তাহলে জল কমও চলবে না, বেশিও চলবে না, একদম সঠিক পরিমাণে মেশাতে হবে। একদম। তাই সঠিক পরিমাণ আর ভালো কোয়ালিটির জল দুটোই কংক্রিটের জন্য অপরিহার্য। তাহলে মনে রাখার জন্য, জল শুধু বিক্রিয়া শুরুই করে না, এর পরিমাণ আর গুণমান কংক্রিটের শক্তি আর স্থায়িত্ব নিয়ন্ত্রণ করে। তাহলে বলুন, কংক্রিটের জন্য জলের গুণমান পরীক্ষা করা কেন অপরিহার্য? আর আমাদের আলোচনার শেষ উপাদান হলো অ্যাডমিক্সচার। এগুলোকে বলতে পারেন কংক্রিটের স্পেশাল মশলা বা বুস্টার। স্পেশাল মশলা, ইন্টারেস্টিং। হ্যাঁ, এগুলো খুব অল্প পরিমাণে মেশানো হয়, কিন্তু কংক্রিটের কিছু বিশেষ ধর্ম পরিবর্তন করতে বা উন্নত করতে এদের জুড়ি নেই। মানে এমন কিছু গুণ আনে যা শুধু সিমেন্ট, জল আর অ্যাগ্রিগেট দিয়ে পাওয়া যায় না। আচ্ছা, কেন ব্যবহার করা হয় এগুলো? মানে কি কি সুবিধা পাওয়া যায়? অনেক কারণ থাকতে পারে। যেমন ধরুন, কংক্রিটের ওয়ার্কাবিলিটি বা কার্যকারিতা বাড়ানো, মানে যাতে সহজে মেশানো বা ঢালাই করা যায়। আবার সেটিং টাইম কমানো বা বাড়ানো, স্থায়িত্ব বাড়ানো, এরকম নানা প্রয়োজনে ব্যবহার হয়। কয়েকটা উদাহরণ দেবেন? কি কি ধরনের অ্যাডমিক্সচার আছে? অনেক রকমের আছে। যেমন ধরুন অ্যাক্সিলারেটর। এটা কংক্রিটকে তাড়াতাড়ি জমাট বাঁধতে সাহায্য করে। ঠান্ডা আবহাওয়ায় বা যেখানে তাড়াতাড়ি ফর্মওয়ার্ক খুলতে হবে সেখানে কাজে লাগে। আর এর উল্টোটাও আছে নিশ্চয়ই? হ্যাঁ, রিটার্ডার। এটা জমাট বাঁধার প্রক্রিয়াটাকে ধীর করে দেয়। ধরুন খুব গরমের দিনে কাজ হচ্ছে বা কংক্রিট মিক্সিং প্ল্যান্ট থেকে সাইটে আসতে অনেক সময় লাগছে, তখন রিটার্ডার খুব দরকারি। আচ্ছা। তারপর আছে ওয়াটার রিডিউসার বা প্লাস্টিসাইজার। এগুলোর কাজ হলো কম জল ব্যবহার করেও কংক্রিটকে ওয়ার্কেবল রাখা। জল কম মানে শক্তি বেশি। ওহ, এটা তো দারুণ। এর থেকেও শক্তিশালী হলো সুপার প্লাস্টিসাইজার। এগুলো আরও বেশি জল কমাতে সাহায্য করে।
বা খুব হাই ওয়ার্কেবিলিটি দেয়, যেমন সেলফ কম্প্যাক্টিং কংক্রিট বানাতে এগুলো লাগে। সেলফ কম্প্যাক্টিং কংক্রিট মানে যেটা নিজে নিজেই ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আর আছে এয়ার এন্ট্রেনিং এজেন্ট। এগুলো কংক্রিটের মধ্যে ইচ্ছে করে খুব ছোট ছোট সুষম বায়ুর বুদবুদ তৈরি করে। কিন্তু কংক্রিটে হাওয়া ঝোকানো তো ভালো না। শুনেছিলাম সাধারণ হাওয়া ভালো না, কিন্তু এই পরিকল্পিত বুদবুদগুলো ঠান্ডা জায়গায়, যেখানে বরফ জমে আর গলে, সেই চক্র থেকে কংক্রিটকে বাঁচায় আর ওয়ার্কেবিলিটিও কিছুটা বাড়ায়। বাহ, তাহলে অ্যাডমিক্সচারগুলো তো সত্যি কংক্রিটের একটা টুলকিটের মতো। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে এর পারফরম্যান্স ফাইন টিউনিং করা যায়। আচ্ছা, অ্যাডমিক্সচারগুলি কখন এবং কেন কংক্রিট মিশ্রণে যোগ করা হয়? একদম ঠিক বলেছেন। তাহলে আমরা দেখলাম কংক্রিটের মূল স্তম্ভ 4টি। সিমেন্ট হলো আঠা, অ্যাগ্রিগেট হলো শরীর, জল হলো সঞ্জীবনী, আর অ্যাডমিক্সচার হলো সেই বিশেষ মশলা। এদের সঠিক নির্বাচন, ঠিকঠাক অনুপাত আর ভালো গুণমান, এই সব মিলেই কংক্রিটকে শক্তিশালী, টেকসই আর কাজের উপযোগী করে তোলে। একদম। আর এই যে বেসিক কনসেপ্টগুলো আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়। ভবিষ্যতে যখন আপনারা ফিল্ডে কাজ করবেন, ভালো আর নিরাপদ স্ট্রাকচার বানাবেন, তখন এই ভিত্তিটাই আপনাদের আসল আত্মবিশ্বাস যোগাবে। ঠিক, এই জ্ঞানটাই কিন্তু পরে হাই পারফরম্যান্স কংক্রিট, সেলফ কম্প্যাক্টিং কংক্রিট বা আরও নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে সাহায্য করবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জগতে শেখার তো কোনো শেষ নেই, আর কংক্রিটের এই উপাদানগুলো বোঝা হলো সেই শেখার পথে এগিয়ে যাওয়ার প্রথম কিন্তু সবচেয়ে জরুরি ধাপ।